সুপ্রিয় শ্রোতা, ইতিহাসের প্রতিধ্বনি পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করতে এসেছি, যে ইংল্যান্ডের ভবিষ্যৎ চিরতরে বদলে দিয়েছিল, হেস্টিংসের যুদ্ধ। ইংল্যান্ডের গঠন প্রক্রিয়াটা কিন্তু মোটেও সহজ ছিল না। বারবার জয় এবং পুনর্জয়ের মধ্য দিয়ে অ্যাংলো স্যাক্সনরা অবশেষে একটি রাজ্য প্রতিষ্ঠা করেছিল। কিন্তু এই স্থিতিশীলতা খুব বেশিদিন টেকেনি। হ্যাঁ, কারণ ইংলিশ চ্যানেলের ওপারে অন্য এক শক্তি মাথাচাড়া দিচ্ছিল, নরম্যানরা। ফ্রান্সের উত্তর পশ্চিমে প্যারিসের কাছে নরম্যান্ডিতে ভাইকিংদের একটা বড় বসতি গড়ে উঠেছিল। 911 খ্রিস্টাব্দে ভাইকিংদের আক্রমণ যখন ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছিল, তখন চার্লস দ্য সিম্পল নামে এক স্থানীয় শাসক তাদের নেতা রোলোর সঙ্গে এক চুক্তি করেন। এই চুক্তির উদ্দেশ্য ছিল ফ্রান্সকে আরও লুটপাটের হাত থেকে বাঁচানো। চার্লস নরম্যান্ডির জমি রোলোকে দিয়ে দেন। এর ফলে একদিকে যেমন তৎকালীন আক্রমণকারীরা খুশি হয়, তেমনি উপকূল দিয়ে ভবিষ্যতে ভাইকিং আক্রমণও বন্ধ হয়ে যায়। এক অর্থে চার্লস এবং রোলো দুজনেরই লাভ হয়। আর এই ভাইকিংরা দ্রুতই ফরাসি সংস্কৃতির সাথে নিজেদের মানিয়ে নেয়। তারা তাদের ভূখণ্ডও প্রসারিত করে, যা ফরাসি এবং তাদের নিজ দেশের ভাইকিংদের মধ্যে একটি শক্তিশালী প্রাচীর হিসেবে কাজ করতে শুরু করে। এদিকে ইংলিশ চ্যানেলের ওপারে অ্যাংলো স্যাক্সনরা তখনও নিজেদের ভাইকিং আক্রমণকারীদের সঙ্গে লড়ছিল, যখন তারা আধুনিক ইংল্যান্ড গঠনের দিকে এগোচ্ছিল। এই প্রক্রিয়ার মধ্যেই নরম্যান্ডির ভাইকিংদের বিবর্তনের ফলে অ্যাংলো স্যাক্সনরা তাদের বিরুদ্ধে একটি সম্ভাব্য মিত্র খুঁজে পায়। হ্যাঁ, ঠিক তাই। 991 খ্রিস্টাব্দে অ্যাংলো স্যাক্সন রাজা দ্বিতীয় এথেলরেড এবং নরম্যান্ডির তৎকালীন ডিউকের কন্যা এমা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের লক্ষ্য ছিল অ্যাংলো স্যাক্সন এবং নর্থম্যানদের মধ্যে এই নতুন বন্ধুত্বকে আরও মজবুত করা। আর এই জোট 1013 খ্রিস্টাব্দে দারুণ কাজে আসে। ইংল্যান্ডে ভাইকিংরা এতটাই আগ্রাসী হয়ে উঠেছিল যে অ্যাংলো স্যাক্সনরা পালাতে বাধ্য হয়। তারা নরম্যান্ডিতে আশ্রয় নেয় এবং প্রায় 3 দশক সেখানে কাটায়, যতক্ষণ না তারা ভাইকিংদের চূড়ান্ত মোকাবিলার জন্য ইংল্যান্ডে ফিরে আসার সুযোগ পায়। প্রথম দিকে অ্যাংলো স্যাক্সন এবং নর্থম্যানদের মধ্যে সম্পর্ক ভালোই ছিল। একে অন্যের বিরুদ্ধে যাওয়ার কোনো কারণ ছিল না এবং মনে হচ্ছিল এই জোট টিকে থাকবে। কিন্তু ইতিহাস প্রমাণ করে যে সব বন্ধুত্বই চিরস্থায়ী হয় না। এবং সেই মোড় আসে 1066 খ্রিস্টাব্দে। অ্যাংলো স্যাক্সন রাজা এডওয়ার্ড দ্য কনফেসার কোনো উত্তরাধিকারী ছাড়াই মারা যান। ফলস্বরূপ অ্যাংলো স্যাক্সন উইটেনে জেমোট, তাদের পরিষদ, হ্যারাল্ড গডউইনসনকে ইংল্যান্ডের পরবর্তী রাজা হিসেবে নির্বাচিত করে। কিন্তু এই সিদ্ধান্ত সবার কাছে গ্রহণযোগ্য ছিল না। নরওয়েতে তৃতীয় হ্যারল্ড নিজেকে ইংরেজ সিংহাসনের বৈধ উত্তরাধিকারী মনে করতেন, কারণ নরওয়ের পূর্ববর্তী রাজা প্রথম ম্যাগনাস ডেনমার্ক এবং ইংল্যান্ডের প্রাক্তন রাজা হার্থাকুনিটের সঙ্গে এক চুক্তি করেছিলেন। সেই চুক্তি অনুযায়ী যদি কোনো শাসক উত্তরাধিকারী ছাড়াই মারা যেতেন, তাহলে অন্যজন তার সিংহাসন দখল করতেন। তৃতীয় হ্যারাল্ড ম্যাগনাসের উত্তরসূরি হিসেবে নিজেকে সেই চুক্তিরও উত্তরসূরি মনে করতেন। আর অন্যদিকে নরম্যান্ডির তৎকালীন ডিউকও বিশ্বাস করতেন তিনি সিংহাসনের অধিকারী। ইংল্যান্ডের প্রাক্তন রাজা এথেলরেডের সাথে এমার বিবাহের কারণে উইলিয়ামের যে রক্ত সম্পর্ক ছিল, তার ভিত্তিতে তিনি মনে করতেন উত্তরাধিকারীবিহীন এই সিংহাসন তারই প্রাপ্য। আর এখান থেকেই ইংল্যান্ড এবং নরম্যান্ডির বন্ধুত্ব ভেঙে পড়ার সূত্রপাত হয়। যখন ইংল্যান্ড এবং তাদের একসময়ের মিত্রদের মধ্যে উত্তেজনা বাড়ছিল, তখন নরওয়ের হ্যারাল্ডই প্রথম আক্রমণ করেন। 1066 শরতে নরওয়েজিয়ানরা ইংল্যান্ড আক্রমণ করে, যা নতুন ইংরেজ রাজাকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয়। তা সত্ত্বেও ইংরেজরা স্ট্যামফোর্ড ব্রিজের যুদ্ধে আক্রমণকারীদের প্রতিহত করতে সক্ষম হয়, যদিও এই যুদ্ধে তাদের সেনাবাহিনী বেশ ক্ষতিগ্রস্ত এবং দুর্বল হয়ে পড়েছিল। সাধারণত শত্রুদের তাড়িয়ে দেওয়ার পর এটি কোনো বড় সমস্যা নয়, কিন্তু হ্যারাল্ড ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন বন্ধুদের মধ্যে প্রথম যিনি পদক্ষেপ নিয়েছিলেন, একমাত্র নন। হ্যাঁ, কারণ যখন নরওয়েজিয়ান এবং অ্যাংলো স্যাক্সনরা সংঘর্ষে লিপ্ত ছিল, তখন নরম্যানরা নিজেরা যুদ্ধে প্রস্তুতি নিচ্ছিল। উইলিয়াম অফ নরম্যান্ডির অধীনে যুদ্ধ করার জন্য ফ্রান্স এবং এমনকি জার্মানি থেকে প্রায় 600 জাহাজ এবং 7000 সৈন্য প্রস্তুত ছিল। যদিও তারা নরওয়েজিয়ান আক্রমণের আগেই পৌঁছানোর পরিকল্পনা করেছিল, খারাপ আবহাওয়ার কারণে নরমানরা কয়েক সপ্তাহ আটকে থাকে। এই দেরি উইলিয়ামের জন্য একটি ছদ্মবেশী আশীর্বাদ ছিল, কারণ তিনি স্ট্যামফোর্ড ব্রিজের যুদ্ধের মাত্র কয়েকদিন পরেই ইংল্যান্ডে অবতরণ করছিলেন, যার মানে হ্যারাল্ডের ক্লান্ত সেনাবাহিনীর পরিকল্পনা বা সুস্থ হয়ে ওঠার কোনো সময় ছিল না। 1066 সালের 28 সেপ্টেম্বর সাসেক্সে পৌঁছে নরম্যানরা তাদের ঘাঁটি স্থাপন করতে শুরু করে এবং পুরো দেশে কিছুটা ধ্বংসযজ্ঞ চালায়। সাসেক্স ছিল ডিরেক্ট হ্যারাল্ডের সম্পত্তি, যা রাজাকে অত্যন্ত ক্ষুব্ধ করে তোলে। হ্যারাল্ড চাইলে উইলিয়ামকে আরব অভ্যন্তরীণ দিকে মার্চ করার সুযোগ দিয়ে নিজের সৈন্যদের পুনরায় একত্রিত করতে পারতেন, কিন্তু এই আক্রমণাত্মক এবং ব্যক্তিগত উস্কানি তাকে তাৎক্ষণিক এবং বেশ বেপরোয়াভাবে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে। এবং সেই ঐতিহাসিক মুহূর্ত আসে। 14 অক্টোবর হেস্টিংসের যুদ্ধ শুরু হয়। হেস্টিংস থেকে 6 মাইল দূরে স্যানলাক হিলে উইলিয়াম অফ নরম্যান্ডির বাহিনী হ্যারাল্ড অফ ইংল্যান্ডের মুখোমুখি হয়। উইলিয়ামের একটা স্পষ্ট সুবিধা ছিল, তার সৈন্যরা সতেজ, সংগঠিত এবং প্রস্তুত ছিল। কিন্তু যুদ্ধ শুরু হবার সাথে সাথেই যেন সবকিছু নাটকীয়ভাবে ভেঙে পড়তে থাকে। নরম্যানদের পরিকল্পনা ছিল প্রথমে তীরন্দাসের একটা দল দিয়ে ইংরেজদের দুর্বল করা
তারপর পদাতিক আক্রমণ এবং সবশেষে অশ্বারোহী বাহিনীর হামলা। কিন্তু পাহাড়ের অপরে ইংরেজদের শক্তিশালী অবস্থান এবং তাদের সফল ঢাল প্রাচীরের কারণে তীরন্দাজরা কার্যত অকেজো প্রমাণিত হয়। নরম্যান পদাতিক বাহিনী যখন আক্রমণ করতে চায়, ইংরেজরা তাদের ওপর পাথর নিক্ষেপ করে, যা উইলিয়ামের প্রত্যাশা থেকেও বেশি ক্ষতি সাধন করে। এই অপ্রত্যাশিত বাধায় বিরক্ত এবং দিশেহারা হয়ে উইলিয়াম অশ্বারোহী বাহিনীকে পাঠান। অশ্বারোহী বাহিনী বেশ ভয়ঙ্কর দেখাচ্ছিল, যতক্ষণ না ঘোড়াগুলো পাহাড়ে উঠতে ব্যর্থ হয় এবং ইংরেজদের কাছে পৌঁছাতে পারে না। যারা উপরে উঠেছিল তাদের ড্যানিশ যুদ্ধ কুড়াল দিয়ে কেটে ফেলা হয়, যা উইলিয়ামকে হতবাক করে দেয়। পরিস্থিতি আরও খারাপ হয় যখন উইলিয়ামের বাদিকের বাহিনীতে হটের যুদ্ধ ছেড়ে দেয়, যার ফলে তার বাকি সৈন্যরাও অপরিকল্পিতভাবে পিছোতে শুরু করে। নরম্যানরা যখন পিছু হাঁটছিল, উইলিয়ামের ঘোড়া তার নিচ থেকে নিহত হয়, তাকে মাটিতে ফেলে দেয় এবং তাকে মৃত বলে মনে হয়। কিন্তু এই সময় দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। প্রথমত, কিছু ইংরেজ সৈন্য তাদের ঢাল প্রাচীরের সুরক্ষা ছেড়ে নরম্যানদের ধাওয়া করতে শুরু করে। আর দ্বিতীয়ত, উইলিয়াম মাটি থেকে লাফ ওঠেন এবং তার সেই সৈন্যদের পুনরায় একত্রিত করতে শুরু করেন, যারা তাকে পড়ে যেতে দেখে ভয় পালাতে শুরু করেছিল। উইলিয়াম এবং কিছু নাইট এখন আক্রমণকারী ইংরেজদের দিকে ফিরে আসেন এবং যুদ্ধের জন্য তাদের অস্ত্র তুলে ধরেন। দ্রুত এবং ভয়ঙ্করভাবে ক্ষতি সাধন করা হচ্ছিল। নরমানরা তাদের সামনের ইংরেজ সৈন্যদের সারি পাতলা করে দিচ্ছিল। যারা তখনও এগিয়ে আসছিল তারা খেয়াল করেনি যে যুদ্ধের মোড় ঘুরছে এবং তারাও পরাজিত হয়। ইংরেজদের ব্যাপক হাতাহতের পর বেঁচে থাকা সৈন্যরা পিছু হাঁটে এবং যারা পাহাড় থেকে নামেনি তাদের সঙ্গে পুনরায় একত্রিত হয়, যখন নরমানরা তাদের নতুন কৌশল নিয়ে আলোচনা করে। হঠাৎ উইলিয়াম তার সুবিধা ফিরে পান এবং তিনি তা কাজে লাগাতে প্রস্তুত ছিলেন। এরপর নরম্যানদের হাতে ইংরেজরা একটা কঠিন মারপিটের শিকার হয়। উইলিয়ামের নতুন কৌশলগুলো শুধু কার্যকরী হয়নি, বরং তিনি এবং তার নাইটরা ইংরেজদের প্রতিরক্ষা ভেদ করে স্বয়ং হ্যারল্ডকে হত্যা করেন। নিজেদের রাজা নিহত হওয়া ইংরেজরা আতঙ্কিত হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত পুরনো পরাজয় শিকার হয়। হেস্টিংসের যুদ্ধে নরম্যানদের বিজয়ের পর উইলিয়াম ইংল্যান্ড জুড়ে অভিযান চালান। তিনি লোকাল শাসকদের আনুগত্য লাভ করেন এবং শেষ পর্যন্ত যথেষ্ট সমর্থন অর্জন করেন, যার ফলে তাকে ১০৬৬ সালের ২৫শে ডিসেম্বর ইংল্যান্ডের নতুন রাজা হিসেবে মুকুট পরানো হয়। তা সত্ত্বেও উইলিয়াম ইংল্যান্ড জুড়ে ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন, যার মধ্যে পরাজিত প্রাক্তন রাজা হ্যারল্ডের পুত্ররাও ছিল। তিনি আক্রমণকারী ডেন্সদের এবং স্কটসদের দ্বারাও আক্রমণের শিকার হয়েছিলেন, যদিও নরম্যানরা বারবার তাদের শত্রুদের প্রতিহত এবং দমন করতে সক্ষম হয়েছিল। এহত অনেক ইতিহাসবিদ উইলিয়ামের এই প্রচেষ্টা এবং বিজয়কে ইংল্যান্ডের চূড়ান্ত সফল বিজয় হিসেবে দেখেন, যা এই জাতির ভবিষ্যতের উপর এক অসাধারণ প্রভাব ফেলেছিল। আর এই সবকিছু শুরু হয়েছিল একজন মানুষের জেদের থেকে, যিনি ইংলিশ চ্যানেলের ওপারে একটা সিংহাসন নিতে প্রাপ্য বলে মনে করতেন। উইলিয়াম বিশ্বাস করতেন যে হ্যারাল্ড গডউইনসন আনুষ্ঠানিকভাবে সিংহাসন পূরণ করার জন্য নির্বাচিত হলেও এর উপর তারই বৈধ দায়িত্ব ছিল। শুধু তাই নয়, নরওয়ের হ্যারাল্ড জেদো নরমানদের সাহায্য করেছিল, যা উইলিয়ামের আগমনের মাত্র কয়েকদিন আগে ইংরেজ পরীক্ষাকে অনিচ্ছাকৃতভাবেই দুর্বল করে দিয়েছিল। হ্যারাল্ড তাদের পরীক্ষাকে শক্তিশালী এবং আরও ভালোভাবে প্রস্তুত করতে পারতেন, কারণ উইলিয়াম তখন লন্ডনের দিকে আরও অভ্যন্তরীণ দিকে মার্চ করা শুরু করেননি। কিন্তু ইচ্ছাকৃত বা নাই হোক, সাসেক্সে উইলিয়ামের অবতরণ রাজার কাছ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, যা নরম্যানদি স্পষ্ট সুবিধা দিয়েছিল। আর যুদ্ধক্ষেত্রে প্রাথমিক বাধা সত্ত্বেও উইলিয়ামই যুদ্ধের জন্য সবচেয়ে উপযুক্ত প্রমাণিত হয়েছিলেন, যদিও হয়তো সিংহাসনের জন্য নয়। কিন্তু তাকে রাজা হিসেবে মুকুট পরানো হয়েছিল এবং তার রাজত্ব এবং জীবনের বাকি সময় স্থানীয় বা বিদেশিরা কেউই তাকে ইংল্যান্ডের সিংহাসন থেকে সরাতে পারেননি। এটি ছিল একটি মহাকাব্যিক পরিবর্তন, যা আজও ইংল্যান্ডের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকের মতো এখানেই শেষ করছি। পরের পর্বে অন্য কোনো ঐতিহাসিক ঘটনা নিয়ে আবার হাজির হব। ততক্ষণের জন্য বিদায় এবং ইতিহাসের প্রতিধ্বনির সাথে থাকুন। শুভ বিদায়।